ইন্টারভিউ বোর্ডে নেহালকে দেখে ভীষণ অবাক হলাম। আজকে চাকরির জন্য এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। এই কোম্পানির এমডি যে নেহাল হবে সেটা ভাবতেই পারিনি। খুব কষ্ট করে কান্না আটকে রেখেছি। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন ফিরিয়ে দিয়েছিলে আমাকে? তোমাকে তো ভালোই বেসেছিলাম। এটা কি আমার অপরাধ? দেখো না, তোমার মায়ায় এমনভাবে জড়িয়ে আছি যে আজ অবধি কারোরই হয়নি। কিন্তু আফসোস, আমি কিছুই বলতে পারছি না। ইন্টারভিউ শেষ করে নেহাল বলল, মিসেস রাত্রি, আপনি একটু আমার কেবিনে আসুন, গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সরি স্যার, আপনি ভুল করছেন, মিসেস না, মিস রাত্রি। আর হ্যাঁ, আপনার সাথে আমার কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে বলে তো আমার মনে হয় না। রাত্রি করুণ চোখে তাকালো, কিন্তু তার চোখের দিকে চোখ আমি রাখতে পারলাম না। কেন যেন মনে হচ্ছে এই চোখে সেই মায়া রয়েছে যা ছিল কয়েক বছর আগে। তাই চোখ নামিয়ে নিলাম। পাশ থেকে আরেকজন বলল, স্যার, আপনি কি ওনাকে ব্যক্তিগতভাবে চিনেন? হ্যাঁ, মানে না। বুঝলাম, নেহাল বিব্রতকর পরিস্থিতিতেই পড়েছে, তাই এখান থেকে যত দ্রুত সম্ভব বের হওয়াই ভালো। এক্সকিউজ মি স্যার, আমি আসি বলে নিজের ফাইলের ফিতাটা লাগিয়ে বের হতে নিলাম। নেহাল আবার রিকোয়েস্ট করলো, ফেলতে পারলাম না যেমনটা ফেলতে পারিনি 5 বছর আগে। পার্থক্য একটাই, এখনকার অনুরোধ হলো কথা বলতে চাওয়ার, আর তখনকার অনুরোধ ছিল আর যেন কথা না বলি সেটা। নেহালের পিছনে পিছনে তার কেবিনের দিকে যেতে লাগলাম। ওর কর্মী দুটা কেমন যেন সন্দেহের দৃষ্টিতে দেখলো আমাকে, কিন্তু আমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নেহালের কেবিনে, কেমন আছো রাত্রি? কেমন আছো? তুমি কি জানো না, জীবন্ত লাশ হয়ে আছি। তোমাকে ছাড়া কিভাবে আছি তা বোঝানোর ভাষা নেই আমার। তোমার কি একটুও কষ্ট হয় না আমার জন্য? এত পাষাণ কেন তুমি? যদি আমাকে ছেড়ে দিবে তাহলে সে 9 বছর আগে মিথ্যা মায়ায় কেন জড়িয়েছিলে? কিন্তু মনের কথা মনে রেখে দিলাম। জি, আমি খুব ভালোই আছি। কত বছর পর দেখা বলো? কিন্তু রাত্রি চৌধুরীর হঠাৎ চাকরির কেন প্রয়োজন, যার নিজের বাবার কোম্পানিতে 15,000 কর্মচারী রয়েছে? সেটা আপনাকে জানাতে চাই না আমি। তুমি না জানাতে চাইলে জোর করব না। কিন্তু তুমি কি জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি। তোমার বাসাতে গিয়ে দেখি সেই বাসার মালিক এখন অন্য কেউ। কোনোভাবে আমি তোমাদের খোঁজ পাইনি। পাগলের মতো খুঁজেছি তোমাকে। আমি কোনো গুপ্তধন নই যে আপনি আমাকে পাগলের মতো খুঁজবেন, মিস্টার নেহাল। নেহাল মুচকে একটা হাসি দিল। এটা সাধারণ হাসি না, কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি আছে এই হাসিতে, যা বোঝার ক্ষমতা আমার নেই। তুমি জানো না তোমাকে কেন খুঁজেছি? আজব, আমি কিভাবে জানবো আপনি আমাকে কি জন্য খুঁজেছেন? নেহালের এই কথা বোঝার ক্ষমতা আমার নেই। নিজেই সম্পর্কের এটি টেনে আমার নিজেই খুঁজছি। বিষয়টা হাস্যকর। না, আমি জানি না আপনি আমাকে কেন খুঁজেছেন। আমার ইন্টারভিউ কেমন হলো আমি জানি না। তবে যদি ভালো হয় তাহলে দয়া করে আমাকে সিলেক্ট করবে না। তোমার রাগ আর অভিমান সেই আগের মতোই আছে। মনে আবারও বলে উঠল, শুধু রাগ আর অভিমান না নেহাল, আমার ভালোবাসাটা যে আগের মতোই আছে। তুমি শুধু সেটা দেখতে পাচ্ছ না। আপনি আমার এমন কেউ না যার জন্য আমার রাগ বা অভিমান কিছু থাকবে। কে সে তো তুমি ভালোই জানো। বললাম তো জানি না। আমি এখন আসি। রাত্রি, আমি জানি না কি হয়েছে তোমার সাথে, কিন্তু তুমি যেহেতু বলতে চাও না, তবে একটা কথা বলছি। তুমি যেহেতু আমার এখানে জবের জন্য এসেছিলে, জবটা আমি তোমাকে দিচ্ছি। আমি কোনো ভিখারি না যে আমার জন্য আপনারা তো দয়া দেখাতে হবে। আমার যোগ্যতায় ইনশাল্লাহ আমি অন্য অনেক জব পেয়ে যাব। আর হ্যাঁ, যদি জানতাম আপনি এখানে আছেন তাহলে আমি কোনোদিন এই অফিসের ত্রিসীমানায় পা দিতাম না। আপনার দয়া আমি চাই না। আমি এখন আসি বলে বের হতে নিলাম। নেহাল আমার হাতটা ধরে ফেল। দাঁড়াও রাত্রি, যেও না। এটা দয়া না রাত্রি। হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে নিলাম নেহালের হাত থেকে। এটা দয়া না তো কি মিস্টার নেহাল? আরেকটা কথা, এই যে আপনি ইন্টারভিউয়ের পর কেবিনে পার্সোনালি কথা বলছেন, এরপর যদি আমি আপনার অফিসে কাজ করি তাহলে সবাই কিভাবে বিষয়টা আমি বুঝতে পারছেন? কারো পরোয়া আমি করি না, কিন্তু আমি করি মিস্টার নেহাল। আপনি একটা পুরুষ মানুষ, সবকিছু ফেলে দিয়ে সামনে আগাতে পারেন, কিন্তু আমি পারি না। কিছু স্মৃতি আমাকে সামনে এগিয়ে যেতে দেয় না। তাছাড়া লোকজনের কথা আমি আর শুনতে চাই না। রাত্রি, আগে এত কিছু ভেবে ফেলো না। আমি তো আছি তোমার সাথে। আমার সাথে না থেকে নিজের স্ত্রী পাশে থাকেন, তাহলে সে খুশি হবে। সেটা তো থাকবই, তোমাকেও সাহায্য করতে চাই। আমার কথা যে জবাব নেহাল দিল তাতে করে বুঝে গেছি যে তার বিয়ে হয়ে গেছে।
তাহলে কেন সে আমার প্রতি একটু কেয়ার দেখাচ্ছে? আমি এখন আসি। আর হ্যাঁ, আপনি যতই চাকরিটা দিতে চান না কেন, আমি এটা করব না। দেখা যাক চাকরিটা করো কিনা। মিস্টার নেহাল ভুলে যাবেন না, আমার প্রতি আপনার কোনো অধিকার নেই। যদি বলে আসে আমাদের সম্পর্কটা, সেটা আপনি শেষ করেছেন। এখন তো আপনার চরিত্রের উপর সন্দেহ হচ্ছে। নিজের স্ত্রীর প্রতি সম্পর্ক, ভালোবাসা দেখাবেন, একটা অচেনা মেয়েকে এত আদি খেতে দেখাবেন না। রাত্রি চিৎকার করবে না মিস্টার নেহাল। আমি সেই আগের রাত্রি নেই যে সবকিছু মাথা নত করে মেনে নেব। আমি আমার মতো বাঁচতে শিখেছি। আমি আসি এখন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। নেহালের কেবিন থেকে বের হয়ে আসলাম। বাসাতে ফিরতে হবে, তাই অনেকক্ষণ ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। কালো রঙের একটা কার সামনে এসে দাঁড়ালো। হর্ন দিয়ে আমাকে বিরক্ত করতে লাগলো। বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, তাই ঝাড়ি দেওয়ার জন্য গাড়ির সামনে গিয়ে ভেতরে তাকাতে দেখলাম নেহাল ড্রাইভিং সিটে। চোখ দিয়ে ইশারা করে আমাকে গাড়ির পাশে আসতে বলল। কিন্তু আমি জানি যে সে এখন আমাকে লিফট দিতে চাইবে, কিন্তু আমার না আছে তার প্রতি কোনো অধিকার, আর না আছে আমার প্রতি তার কোনো অধিকার। তাই তার ছায়ার আশেপাশেও আমি থাকতে চাই না। কিন্তু নেহাল এসব কি শুরু করেছে? আমাকে দরজার পাশে না আসতে দেখে নেহাল নিজেই গাড়িয়ে একটু এগিয়ে নিয়ে আমার পাশে দাঁড় করালো। গাড়িতে উঠে বসো রাত্রি। তারপর নিজে ভেতর থেকেই বাম পাশের দরজাটা খুলে দিল। আমি অন্য গাড়িতে চলে যেতে পারবো। প্লিজ, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। আমার জীবনটা নিয়ে খুব খেলেছেন, এখন একটু শান্তিতে থাকতে দেন। সামান্য লিফটই তো দিতে চেয়েছি, তার জন্য এত রিয়াক্ট করছো কেন? আপনাকে আমি সহ্য করতে পারি না মিস্টার নেহাল। আমাকে আমার মতো থাকতে দেন। সিন ক্রিয়েট করেন না দয়া করে। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু লোকজন দাঁড়িয়ে দেখছে আমাদের কনভারসেশন। হয়তোবা চেলিয়ে কথা বলার কারণে এদিকে তাকিয়ে আছে। সিন ক্রিয়েট তুমি করছো, নেহাল বলল। আমি না, আপনি করছেন মিস্টার নেহাল। আরেকটা কথা, আমি আপনার জন্য এখন অচেনা কেউ। দয়া করে তুমি শব্দটা ইউজ করবে না। সরি মিসেস রাত্রি, আসলে আমি দেখলাম আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, তাই আপনাকে সাহায্য করতে এসেছিলাম। প্লিজ আপনি চলুন। আমি এর কথা বাড়ালাম না, রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আর নেহালও পাশে পাশে গাড়ি চালিয়ে বারবার অনুনয় করতে লাগলো। শেষমেশ না পেরিয়ে আমি গাড়িতে উঠলাম। থ্যাংক ইউ। হয়তো থ্যাংক ইউ কথাটা আমার বলা উচিত ছিল, কিন্তু আমি যদি কথাটা বলি নেহাল আবার কথা শুরু করার একটা সূত্র পেয়ে যাবে। তাই কোনো অ্যান্সার দিলাম না, চুপচাপ সিট বেল্ট বেঁধে নিলাম। জানেন মিস রাত্রি, কিছু কিছু অভিনয়ের বিপদ শুধু মিথ্যা না, খুব বড় বড় সত্য লুকিয়ে থাকে। কিন্তু হয়তো একটা দিন আসবে, সেদিন সত্যতা জানার পরেও হয়তো সেই তাকে ফিরে পাওয়া যাবে না। নেহালের সম্পূর্ণ কথাটাই যেন অভিমানে ভরা, কিন্তু এই অভিমানটা কার জন্য? আমার জন্য তো না। কারণ সেদিন সেই সম্পর্কটা শেষ করেছিল আমি না, সঙ্গে এটাও বলেছিল আর কখনো যোগাযোগ করো না। ওর ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গিয়েছিলাম যে ওর সুখ ভেবে হাসি মুখে ওর কথাটা মেনে নিয়েছিলাম। কিন্তু এর ভিতর কিসের অভিনয় আছে সেটা আমি বুঝতে পারছি না। সবকিছু তো সত্যি সত্যি শেষ হয়েছিল। যদি অভিনয় হতো তাহলে কদিন পর তো বলতে পারতো যে মজা করেছিলাম, এমনকি আজও বলতে পারতো মজা করেছিলাম। কিন্তু না, সে তো বউ নিয়ে সুখেই আছে। দুঃখের সাগরে শুধু আমাকে ফেলে দিলে নেহাল। মিস রাত্রি, মনে যেটা ভাবা হয় সেটা সত্যি নাও হতে পারে। আমি কি ভেবেছি সেটা আপনি কিভাবে জানলেন? আর হ্যাঁ, আমি কিছু ভাবিনি, কিন্তু আপনার চোখ তো বলছে আপনি কিছু ভাবছিলেন। সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আমার চোখের ভাষাও তো তুমি পড়ে ফেলে, ঠিক যেমনটা আগেও পড়ে ফেলতে। কথা কাটানোর জন্য অন্য কথা বললাম। আপনার স্ত্রী কেমন আছে? খুব ভালো আছে। বেবি কয়টা? একটা। ও, তুমি পেরেছো নেহাল আমাকে ভুলতে। আমি পারলাম না কেন বলতে পারো? আমার দেওয়া ঠিকানা মোতাবেক গাড়িটা থামলো। গাড়ি থেকে নেমে বাসার ভিতর যেতে নিলে আপনাকে হেল্প করলাম। এক কাপ চা খেতে তো বলতে পারেন। মিস্টার নেহালের বাসায় চায়ের অভাব আছে নাকি যে আমি বাসায় চা খেতে চাইছেন? আর হ্যাঁ, হেল্পটা আপনি যে করেছেন আমি জানি। আচ্ছা, চা খেতে দিতে হবে না। শুধু একটা কথা বলছি শুনেন, আগামীকালকে আপনার ছুটি, কিন্তু আগামী পরশুদিন থেকে আপনি চাকরিতে জয়েন করছেন। ওই হ্যালো, আমি চাকরিটা করছি না। যেভাবে হুকুমদারি করছেন যেন আপনি আমার বস। বাই। মেইন গেট আটকে দিলাম। গাড়ির শব্দ শুনে মনে হলো নেহাল চলে গেছে।
কলিং বেল চাপ দিতেই মা দরজা খুলে দিল। কিরে মা, চাকরিটার কি খবর? আজকেই ইন্টারভিউ দিলাম, কিভাবে বলবো কি খবর? মা আমার কপালে হাত দিয়ে, তোর চেহারাটা এমন লাগছে কেন? আমি নেহালের কথা লুকালাম। ও কিছু না মা, খুব গরম পড়েছে তাই হয়তো একটু অন্যরকম লাগছে। কতবার বলেছি চাকরি ইন্টারভিউ দিস না, চাকরি করতে হবে না, কিন্তু কে শুনে কার কথা? আমাদের যা সেভিংস আছে তা 3 নাতি নাতি অবধি চলে যাবে। আর হ্যাঁ, নিজের গাড়ি নিয়ে যাসনি কেন? কিন্তু আমি মধ্যবিত্ত লাইফ হতে চাই মা, দেখতে চাই এই লাইফে কত কষ্ট। নিজের ভালোবাসাকে ভুলে থাকা যায় কিনা। কান্না করে ফেললাম। মা আমাকে বুকে জড়িয়ে নিল। যে মানুষটা তোর জীবন থেকে চলে গেছে তার জন্য আর কত কষ্ট পাবি। আয় মা, তোর জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি, নিজ হাতে তোকে খাইয়ে দেবো চল। বাচ্চা মেয়ের মতো মায়ের কোলে মাথা দিয়েছি, আর মা চামচে করে আমার গালে হালুয়া তুলে দিচ্ছে। রাতে ঘরে শুয়ে আছি, কোনো কিছু পড়ার শব্দে ঘুম ভাঙলো। এই রাতে মা কি রান্নাঘর থেকে বের হয়েছে? কিন্তু মা তো রাতে ঘর থেকে বের হয় না, ওয়াশরুম তো সব ঘরেই অ্যাটাচড। তাই চেক করার জন্য ভাবলাম একবার নিচে যাই। ড্রয়িং রুমে শব্দটা হয়েছে। দরজা খুলতেই মুখের উপর রুমাল পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম। কোথায় আছি সেটাও বুঝতে পারছি না। অন্ধকার কোনো ঘর হবে হয়তো। নিহাল আমাকে কিডন্যাপ করেনি তো? হঠাৎ আলো জ্বলে উঠল। সামনে চোখ পড়তে দেখলাম লম্বা একটা লোক। উচ্চতা, বডি ফিটনেস সব তো নেহালের মতোই। তাহলে এটা নেহাল? কি চান আপনি? আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? দেখুন মিস্টার নেহাল, আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আমি কোনো নেহাল টেহাল না। আমি প্রথমে ভেবেছিলাম লোকটা নেহাল হবে হয়তো, কিন্তু কথা শুনে শিওর হলাম যে ওটা অন্য কেউ। তবে এই কণ্ঠটাও চেনা চেনা। যদি বলি তোর জীবনটা চাই, তাহলে কি দিবি? দেখুন, আমি আপনাকে চিনি না। আমাকে মেরে আপনার কি লাভ হবে? লাভ লোকসানের হিসাব পড়ে। তোর বাবা আমাকে তার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তাকে তো মারতে পারিনি, এখন তোকে মারবো। এটাই আমার শান্তি। নিশ্চয়ই আপনি কোনো অন্যায় করেছিলেন, না হলে আমার বাবা বিনা দোষে কাউকে কোনোদিন শাস্তি দেয়নি। মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাবার গুণগান করা হচ্ছে। আর কিছুক্ষণের ভেতর যে তোর জীবনটা চলে যাবে, সেটা কি ভেবে দেখেছিস? মরার জন্য তৈরি তো? কথাটা বলেই বন্দুকটা আমার দিকে ধরলো। ভয়ে আমি চোখ বুজেছিলাম। এই মুহূর্তে মাকে আর নিহালকে একবার দেখতে মন বলছে। মরার আগে নিহালকে শেষবারের মতো বলে যেতে ইচ্ছে করছে, তোমাকে ভালোবাসি নিহাল। যত ভালোবাসলে তোমার সুখের জন্য নিজেকে বলে দিতে পারি, ততটাই ভালোবাসি। আমি মারা গেলে আমার মায়ের কি হবে? কে দেখে শুনে রাখবে আমার মাকে? টাকা দিয়ে হয়তো জীবন পার করে দেওয়া যায়, কিন্তু আমার মায়ের সুখ যে আমি না থাকলে আমার মা যে বেঁচে থেকেও মরে যাবে। হঠাৎ গুলির শব্দে চেঁচিয়ে উঠলাম। আমাকে কি গুলি করেছে? কই না তো, আমি তো বেঁচে আছি। তাহলে কি হলো? আস্তে আস্তে চোখ খুলে দেখলাম দরজার পাশে নেহাল দাঁড়িয়ে আছে, সাথে 3 জন পুলিশ। মুখোশধারী যে লোকটা ছিল তার দিকে তাকিয়ে দেখলাম নিজের হাতটা ধরে কাতরাচ্ছে। তার মানে গুলিটা করেছে ওই পুলিশগুলোর একজন, আর ওই লোকটার হাতেই গুলি করেছে। একজন পুলিশ সামনে এগিয়ে এসেছে। লোকটার মুখোশটা খুলে নিল মুখ থেকে। লোকটার মুখ দেখে যেন আকাশ থেকে পড়লাম। এ তো আমার আর নেহালের ভার্সিটি লাইফের ফ্রেন্ড রবি। তাই তো বলি, কথাটা কেমন চেনা চেনা লাগছিল। রবি, তুই তুই এই জঘন্য কাজটা করেছিস? আমি ভাবতেও পারছি না। আমার বাবা কবে তোকে তার অফিস থেকে বের করে দিয়েছিল? আর যদি করেও থাকে, তার জন্য একজনকে মেরে ফেলতে চাইতে পারিস কি করে? কোথায় গেল তোর বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? তোরা কোনোদিন আমায় বন্ধু ছিলি না। নিজেরা যখন প্রেম শুরু করলি আমাকে ভুলেই গিয়েছিলি। তাই রাগে রাগে তোর বাবার কাছে নিহালকে নিয়ে উল্টাপাল্টা কথা বলি, যাতে করে তোদের রিলেশন ব্রেক হয়ে যায়। কিন্তু না, তোর বাবা গার্ড দিয়ে আমাকে মেরে অফিস থেকে বের করে দেয়, আর বলে আমার মেয়ের জামাই নিহালি হবে। আমি জানি ছেলেটা কেমন, আশা করি ওদের থেকে দূরে থাকবে। তাই তোর বাবাকে মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পরে তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোর আগের ঠিকানায় আর তোকে খুঁজেই পাইনি। গতকাল তোকে হঠাৎ ফাইল নিয়ে কোথাও যেতে দেখি, তারপর থেকে ফলো করা শুরু। আজকে হয়তো বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস সুযোগ আমার হাতে আসবে একদিন। সেদিন দুনিয়া ছেড়ে চলে যাবি তুই। নেহাল এসে ঠাস করে রবিকে চড় লাগালো। আরে তুই কি মানুষ নাকি জানোয়ার? সাইকোয় থেকে গেলি সারা জীবন।
ছোট্ট একটা বিষয় নিয়ে একজনকে মেরে ফেলতে চাস? কি শিক্ষা নিয়েছিস সারা জীবন? তোকে বন্ধু বলতেও ঘৃণা হচ্ছে। আর হ্যাঁ, কি বলেছিলি যেন, সুযোগ তুই পাবি তো? হা হা, সেদিন আর কখনোই আসবে না। সারা জীবন তোকে জেলে কিভাবে রাখতে হয় সেই ব্যবস্থা আমি করব। ওকে নিয়ে যান স্যার। পুলিশ রবিকে নিয়ে চলে গেল। নেহাল আমার চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে বাঁধনগুলো খুলে দিতে লাগলো। আমার মাঝে মাঝে মনে হতো নেহাল আমাদের সম্পর্কটা শেষ করিয়েছে। এর পেছনে হয়তো বাবার কোনো হাত থাকতে পারে। কিন্তু এ কি শুনলাম আমি? মায়ের মতো বাবাও রাজি ছিল নেহালের সাথে আমার বিয়ে দিতে। তাহলে কি এমন কারণ ছিল যে জন্য নেহাল আমাকে ছেড়ে দিল? তাহলে কি নেহাল ধোঁকাবাজ? না, আমি নেহালকে আমি এতটা খারাপ উপাধি দিতে পারবো না, যত কষ্ট পাই না কেন। আজকে তোমার ফোন ট্র্যাক না করলে কি একটা অঘটন ঘটে যেত ভাবতে পারছো? কিন্তু আমার নাম্বার আপনি কিভাবে জানলেন? ইন্টারভিউ দেওয়ার আগে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছিলে সেখান থেকে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, যখন আমি ঘরের দরজা খুলি, মানে যখনই কেউ আমার মুখে রুমাল ধরে, আমার হাতে মোবাইলটা ছিল না। তার মানে মোবাইল আমার ঘরে পড়ে আছে। তাহলে ট্র্যাক করলেন কিভাবে, তাও আবার এত রাত্রে? আমার কথা শুনে নেহাল কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। পরক্ষণে আবার হাসি মুখে বলল, এখন এসব জেরা করে কি লাভ? তার থেকে বরং বাসায় চলো। আর হ্যাঁ, মোবাইলটা এই রুমের বাইরে পেয়েছি, তা না হলে আমি এখানে আসবো কিভাবে? মিস্টার নেহাল, আপনি কিন্তু আমাকে আবার তুমি বলছেন, এটা ভুলে যাবেন না আশা করি। আর হ্যাঁ, এত রাতে একটা মেয়েকে বাঁচাতে এসেছেন, আপনার স্ত্রী কিছুই বলো না? সে কখনো আমাকে সন্দেহ করে না, আমার প্রতি তার অগাধ বিশ্বাস। বাহ নেহাল, বাহ! কিভাবে পারো আমার সামনে জোর গলায় নিজের স্ত্রীর প্রশংসা করছো যে? তাকে করা তোমার এই প্রশংসা আমার এই ছোট্ট হৃদয়টাকে যে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? তোমাকে তো অভিনয় জগতে যাওয়া উচিত ছিল। ভাবনা থেকে বের হয়ে চলো। সরি, চলেন বাসায় যাওয়া যাক। আমি একলা চলে যেতে পারবো। এখন জীবন বাঁচালাম, না হলে তো এতক্ষণে স্বর্গে চলে যেতেন। আর এখন এগো দেখাচ্ছেন? আপনাকে কেউ দাওয়াত দেয়নি আমাকে বাঁচাতে আসতে। মরে গেলে হয়তো ভালো হতো। রাত্রি, নেহাল, তুমি আমার দিকে এই করুণ দৃষ্টিতে তাকিও না। আমি যে নিজেকে ঠিক রাখতে পারি না। তোমার বুকে ঝাঁপিয়ে পড়তে মন বলে, কিন্তু আফসোস, দেখো তুমি অন্য কারো স্বামী। তোমার সংসার আছে, আছে একটা মেয়েও আছে। আর আমার আমার আছে এক বুক কষ্ট। তোমার এই তাকানোর ভিতরে তো আবেগ কেন বলতে পারো? এই রাতে নিজের জেদ ধরে রাখা ঠিক না। রাত্রে, প্লিজ চলুন আমার সাথে। নেহাল ড্রাইভ করছে, আমি পাশের সিটে বসে আছি। আচ্ছা মিস্টার নেহাল, আপনি কিভাবে বুঝলেন আমাকে কিডন্যাপ করা হয়েছে? একটা মেয়ের মোবাইলের লোকেশন এত রাতে নিজের বাসাতে না থেকে অন্য কোথাও থাকলে এমন কিছুই তো মাথায় আসবে নাকি? হুম, চুপচাপ সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছি। জায়গাটা কোথায় আমার জানা নেই। শহর থেকে দূরে হবে, কারণ আশেপাশে কোনো ল্যাম্পপোস্টও দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে কোনো অট্টালিকা। ঘুটঘুটে অন্ধকার চারপাশে, ঠিক আমার মনের মতো। খুব জানতে ইচ্ছে করছে নিহালের মেয়ের নামটা কি। তাই লজ্জা, রাগ, অভিমান লুকিয়ে রেখে জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ের নামটা কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, রোহিণী। কাউকে কথা দিয়েছিল যে আমাদের মেয়ের নাম হবে রোহিণী, তাই ওটাই ফিক্সড আছে এখনো। এখনো ফিক্সড আছে মানে পরে আবার পাল্টে দিবেন নাকি? না, ও কিছু না। আপনি বুঝবেন না মিস রাত্রি, এখন নিজেকে খুব শক্ত মনে হচ্ছে। না হলে নেহালের সন্তানের কথা শুনে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নিজেকে ঠিক রাখতে পেরেছি। রোহিণী, কথাটা ছিল আমার আর তোমার ভালোবাসার প্রতীকটার নাম হবে রোহিণী। তুমি তো রোহিণীকে পেয়েছই, পেলাম না আমি? না, তোমাকে আর না আমাদের ভালোবাসার চিহ্নকে। নেহাল বাসার সামনে আমাকে নামিয়ে দিল, সাথে নিজেও নামলো। কলিং বেল চাপতেই সাথে সাথে দরজা খুলে দিল মা। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পাশে নেহাল ছিল, এটা মা খেয়ালই করেনি। মারে, কি হয়েছিল? কিছু পড়ার শব্দ শুনে বাইরে বের হই। একটু দেরিতে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখি তোর ঘরের দরজা খোলা। গিয়ে তোকে পাইনি, আশেপাশে কোথাও খুঁজে পাইনি তোকে। কোথায় গিয়েছিলি মা? তুই কি জানিস না এই বয়সে তুই ছাড়া আমার খুব কষ্ট হয়? মা, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। কিন্তু এত রাতে কিডন্যাপের বিষয়টা মাকে লুকালাম, না হলে খুব টেনশন করবে। তার মায়ের খারাপ ভাবনা শুরু হওয়ার আগেই থামিয়ে দিয়ে বললাম, দিয়ার বাসায় গিয়েছিলাম মা, ও একটু অসুস্থ তাই।
কিন্তু এত রাতে গিয়েছিলি কিভাবে, আর আমাকেও না জানিয়ে গিয়েছিলি? এই বলে মা আমার পাশের ব্যক্তিটাকে দেখিয়ে যেন শখ খেলো। নেহাল বাবা, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো ভালো আছি, কিন্তু রাত্রির সাথে তোমার কিভাবে দেখা? তাছাড়া এত বছর কোথায় ছিলে বাবা, আর রাত্রির সাথেই বা কিভাবে দেখা? রাস্তায় দেখা হয়েছিল, তাই নামিয়ে দিতে আসলাম। খুব ভালো করেছো বাবা। তা এখন কি রাগারাগি মিটেছে? মানে বুঝলাম না আন্টি। মানে রাত্রি যে তোমাকে, মা জানে আমি নিহালকে ছেড়ে দিয়েছি, কিন্তু এসব নিয়ে কথা উঠলে নিহাল আমাকে ছেড়ে দিয়েছে এটা মা জেনে যাবে, আর নিহালকে ঘৃণা করবে, যেটা আমি কখনোই চাই না। মা, ওসব বাদ দাও, তুমি আগে আমাদের ভিতরে যেতে দাও। আমরা ভিতরে প্রবেশ করলাম। নেহাল ফ্রেশ হওয়ার নাম করে কমন ওয়াশরুমে না গিয়ে আমার রুমে গেল। মাকে জিজ্ঞাসা করতে মা আমার রুম দেখিয়ে দিয়েছিল। তুমি জানো না মা, তোমার মেয়ের জন্য তুমি যাকে রাজপুত্র বলতে, সে রাজপুত্রের মনের ঘরে অন্য কেউ বাস করে। শুধু মনের ঘরে না, নিজের থাকার ঘরেও অন্য কেউ থাকে। হবে তো, নিজের দোষে সব হারালি। কিছুক্ষণের ভিতর নিহাল ফিরে এলো। ও রাত্রি, আপনার ফোনটা দিতেই ভুলে গিয়েছিলাম, এই নিন। আপনি বলতে শুনে মা বলল, কি ব্যাপার নিহাল, তুমি রাত্রিকে আপনি বলে কথা বলছো কেন? আপনার মেয়ে চায় না আন্টি যে আমি ওকে তুমি বলি। জানেন মিস্টার নেহাল, সবকিছুর একটা এক্সপায়ারি ডেট আছে, তেমন আপনার তুমি ডাকেরও ডেট ওভার হয়ে গেছে অনেক আগে। যাই হোক, আপনি আর মা কথা বলুন, আমি ফ্রেশ হয়ে আসি। ফোনটা নেহালের হাত থেকে নিয়ে ঘরে গেলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। মা আর নেহাল গল্প করছে। নেহালের হাতে কফি, কফিতে চুমুক দিচ্ছে, আর মায়ের সাথে নিজের জীবনের চড়াই উতরাইয়ের গল্প করছে। ভাগ্য ভালো যে আমাদের সম্পর্ক শেষ কিভাবে হয়েছিল সেটা বলেনি, না হলে থাক, আর বলতে পারছি না। কথাবার্তা শেষে নেহাল চলে যেতে চাইল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় মা যেতে দিতে চাচ্ছিল না। রাতটা এখানে কাটিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু নেহাল বলল যে তাকে এখন যেতে হবে। বাসা থেকে নাকি টেক্সট মেসেজ এসেছে, তিতলির শরীরটা খারাপ। 1 বছর বয়স তো ওর মা একা দেখাশোনা করতে পারবে না। আমাকে এখন ফিরতে হবে। আন্টি, আপনি আমার ফোন নাম্বারটা রাখুন, যে কোনো প্রয়োজনে কল দিবেন দয়া করে। কিন্তু এত রাতে তোমাকে ছাড়তে আমার মনটা ভালো বলছি না। সমস্যা না থাকলে আমি চলে থেকেই যেতাম, কিন্তু এই অবস্থায় আমার যেতেই হবে। আজকে আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। নেহাল বিদায় নিল, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকলো না। নেহালের মেয়ের নাম রোহিণী হলে এই তিতলিটা আবার কে? কতবার বলেছিলাম তোকে যে ছেলেটাকে ছেড়ে দিস না, পরে পস্তাবি। এখন তো ওর কাছে ফিরে যাওয়ার কোনো পথও খোলা নেই। মা, আমার ঘুম লাগছে, আমি ঘুমাতে গেলাম। তুমিও ঘুমিয়ে পড়ো, দাঁত অবেক হয়েছে। শুয়ে থেকে আমার হঠাৎ মনে হলো, আমাকে যখন মুখে রুমালটা চেপে ধরে সেই সময় তো ওরা আমার ঘরের ভিতর প্রবেশ করেনি, বাইরের দিকে নিয়ে যাচ্ছিল। যতটুকু হুঁশ ছিল এটাই মনে আছে। তাহলে ফোন কোথা থেকে গেল ওই জায়গায়, নাকি পরে কেউ নিয়ে গিয়েছিল? আমার পরিষ্কার মনে আছে, শব্দ শুনে যখন আমার ঘুম ভেঙে যায় তখন ছিল রাত 11:45। তার মানে আমাকে কিডন্যাপ করা হয়েছে 12টার আগে। কি মনে হলো জানি না, সারাকে কল দিলাম। কি রে জন্নি, রাত কয়টা বাজে জানিস? 3:20 বাজে। তাহলে এত রাতে কল দিস কেন? ফোন রাখ, আমার ঘুমে ডিস্টার্ব করিস না। দোস্ত প্লিজ হেল্প কর, তুই তো সেম কোম্পানিতে কাজ করিস। এখানে আমার খুব গুরুত্বপূর্ণ একটা সাহায্য লাগবে, বল কি করতে পারি। রাত 12টা থেকে এই পর্যন্ত আমার ফোন কোন কোন লোকেশনে ছিল জানা প্লিজ। 1 মিনিট অপেক্ষা কর, আমি বলছি। আগে ল্যাপটপ অন করিনি, তোর নাম্বার তো তোর বাসার লোকেশনেই ছিল, আর আছে দেখাচ্ছে। আমি যে টাইম বললাম তার তখন কোথায় ছিল? 12টা থেকে 3টা পর্যন্ত তোর বাসার লোকেশনে ছিল, এখনো তাই দেখাচ্ছে। এই ভিতর অন্য কেউ ছিল না? না। আচ্ছা ঠিক আছে, রাখি। কি হয়েছে কিছু বলবি তো নাকি? কালকে জানাবো, এখন ঘুমা তুই। কলটা কেটে দিয়ে ভাবলাম, ফোনটা তো এখানেই। বাসায় এসে আমার ঘরের ওয়াশরুমে আসার মানে আমার ফোন নিয়ে নেওয়া, যাতে করে আমার মনে হয় ফোনটা ওর কাছে ছিল। তাহলে নেহাল আমাকে বোকা বানালো, তার মানে কিডন্যাপ কি ও নিজেই করেছিল? রবি ওর সাথে ছিল, কিন্তু এসব করে ওর লাভটা কি? আমাকে সবকিছু বের করতে হবে।
ভালোবাসার অভিনয় করে তো আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন মিস্টার নেহাল। কিন্তু এসব কিডন্যাপের মানেটা কি আমাকে বের করতে হবে। একটা প্ল্যান করি, নেহালের অফিসে জবটা করব, তাহলে সব বুঝতে পারবো হয়তো। সকালে সব প্ল্যান অনুযায়ী কাজ করব, এখন ঘুমাই। সকালে, মা, তোমার কাছে নেহালের নাম্বারটা দিয়ে গিয়েছিল না? হ্যাঁ, ফোনে আছে। কিন্তু তুই কি করবি? ওর অফিসে জবটা করব মা। কিন্তু তুই তো বললি ওখানে জব করবি না। তাহলে রাতের ভিতর এমন কি ভেবে বসলি যে তোর এখন ওই অফিসে জব করার ইচ্ছা জাগলো আবার? আমার কিছু প্রশ্নের উত্তর জানার দরকার মা। পারবি তো নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে এইভাবে দেখতে? সে তো আর তোর নেই। সারাক্ষণ সামনে সামনে থাকলে কিভাবে নিজেকে ঠিক রাখবি মা? আমি না তোমার মেয়ে, সব পারবো। কেমন পারবি আমার জানা আছে। রাতে যার জন্য কাঁদিস, তোকে ছাড়া তো সে ভালোই আছে। তাহলে কেন তার সামনে সামনে থেকে নিজেকে কষ্ট দিবি? আমি কষ্ট পাবো না, লক্ষ্মী মা আমার। মাকে জড়িয়ে ধরলাম। এক শর্তে রাজি আছি। কি শর্ত মা? তোকে মনমরা হয়ে দেখতে পারবো না। আচ্ছা মা, প্রমিস করছি আর মনমরা হয়ে থাকবো না। এখনই দাও তো, নেহালের নাম্বারটা দাও। মায়ের কাছ থেকে নেহালের নাম্বারটা নিয়ে ঘরে আসলাম। কল দিতেই সাথে সাথেই নেহাল রিসিভ করলো, যেন আমার কলের জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ মিস রাত্রি, বলুন। আপনি তাহলে রাজি হয়ে গেলেন চাকরিটা করার জন্য? আমি রাজি হলাম কি না নেহাল বুঝলো কিভাবে? আমার মনের ভিতর কি মেশিন সেট করে রেখেছি, নাকি যে আমি যাই বলবো তা বুঝে যায়? হ্যাঁ, আমি রাজি আছি আপনার অফিসে জব করতে। ঠিক আছে, তাহলে কালকেই জয়েন করুন। কালকে কেন, আমি তো আজকে থেকেই জব করতে চাই। কথাটা শুনে নেহালের গলাটা কেমন যেন কাঁপতে লাগলো। প্লিজ, আপনি কালকে আসবেন, বস হিসেবে এটা আমার আদেশ। ঠিক আছে বলে কলটা রেখে দিলাম। কিন্তু আজকে জয়েন হলে ক্ষতি কি? হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, আজকে এইভাবে যেতে নিষেধ করেছে, তার মানে নিশ্চয়ই গোপন কিছু ঘটছে। এটা আমাকে দেখতে হবে, হতে পারে আমার বিষয়ে কিছু। রেডি হয়ে বাড়ি থেকে বের হলাম। তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই নিজের গাড়িটা নিয়ে বের হলাম। 30 মিনিটে নিহালের অফিসের নিচে পৌঁছালাম। গাড়ি পার করে লিফটে উঠে নিহালের অফিসে গেলাম। নিহালের কেবিনের দিকে যাচ্ছি, সবাই যেন কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। আগের দিন যেমন ভাবে তাকিয়েছিল, আমি সব উপেক্ষা করে চললাম। কেবিনের নক করতে গিয়ে থেমে গেলাম, কারণ দেখলাম দরজা হালকা খুলে রাখা, আর ভেতর থেকে কারো হাসির শব্দ পাচ্ছি। দরজার ফাঁকে চোখ রাখবে, আমি অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেলাম। রবি আর নিহাল হাসাহাসি করছে, তার মানে আমার সন্দেহ ঠিক। ওরা কি কথা বলছে শোনার জন্য দাঁড়িয়ে থাকলাম দরজার এপাশে। নিহাল, শালা, তুই যা অভিনয়টা যা করেছিলিস না, একেবারে পাক্কা অভিনেতাদের মতোই। রবি, তুইও কম কিসে? ফোন ট্র্যাক করে নাকি বাঁচাতে গিয়েছিস? হা হা হা। নেহাল, ভাগ্যিস রাত্রিদের বাসাতে গিয়ে ওয়াশরুমে যাওয়ার নাম করে ওর ঘর থেকে মোবাইলটা এনেছিলাম। ঘর থেকে মোবাইলটা ওর হাতে দিলাম আর বোঝালাম মোবাইল লোকেশন ধরে ওকে বাঁচাতে গিয়েছিলাম। কিন্তু ওর মাথায় এটাই ঢুকলো না যে একজন কিভাবে কিডন্যাপ করবে। হা হা হা। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম, হাততালি দিলাম। দুজনে আমাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। নেহাল, রাত্রি আপনি? হ্যাঁ মিস্টার নেহাল, আমি। কাল রাতে সন্দেহ হয়েছিল কিডন্যাপের বিষয়ে, তাই আমার এক বান্ধবী সারাকে কল দিয়ে আমার ফোনের এক্সাক্ট লোকেশন জানতে পেরেছিলাম। আর এখন আপনাদের দেখেই বোঝাই গেল আপনারা এক একটা অভিনেতা, পাক্কা অভিনেতা। আর একটু বাকি আছে মিস রাত্রি, এখন সেটাও দেখবেন। এই বলে দুজন মিলে জোর করে আমাকে চেয়ার বসিয়ে দিয়ে একজন দরজা আটকে দিল। আমি চিল্লাতে থাকি, কিন্তু বাড়ির লোকজনের কোনো রিয়াকশনই দেখলাম না। তার মানে রুমটা সাউন্ড প্রুফ। একটা অভিনয় বাকি আছে। সরি সরি, অভিনয় না, সত্যটা বাকি আছে। দেখুন তো, এটা আপনার ঘর কিনা? কম্পিউটার স্ক্রিনে দেখালো আপনার মোবাইল আনার সময় একটা রিমোট কন্ট্রোল বোম লাগিয়ে এসেছিলাম। আর এই ক্যামেরাটাও। এতটা নিচে কিভাবে নামতে পারেন মিস্টার নিহাল? আরো একটু নিচে নামবো। এখন আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে, না হলে এই রিমোটটার বাটনে একটা প্রেস করলেই আপনার মা দুনিয়া থেকে চলে যাবে। হা হা হা। মাকে হারালে কাকে নিয়ে থাকবো? এবার খুব ভয় পেলাম। দেখুন মিস্টার নেহাল, আপনি তো বিবাহিত, তাহলে এমন কেন করছেন আমার সাথে? কে বলেছে আমি বিবাহিত? আপনি নিজেই বলেছেন। আমি কখনো বলিনি। আপনি আগ বাড়িয়ে আমার বউ আছে করেছেন। তাহলে কালকে একটা মেয়ের নাম করলেন, সেটাকে?
হা হা, ওটা রবির মেয়ে। আমি আর রবি এক বাসাতেই থাকি। আমি আপনাকে আর ভালোবাসি না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনাকে ছেড়ে দিলে যে আমাকে রিমোটটা বাটনটা প্রেস করতে হবে? না, আপনি আমার মায়ের কিছু করবেন না। আমি বিয়েতে রাজি। রবি একটা পেপার বের করে দিল আর বলল, এটাই সাইন করে দিতে। আমি কাপা হাতে সাইন করলাম। তারপর নেহালও সাইন করলো। রবি, নে, তোরা এবার আইন অনুযায়ী স্বামী স্ত্রী। এবার ধর্মীয় রীতিতে বিয়েটা হলেও সব কাজ শেষ। নেহালের প্রতি ঘৃণা জন্মে গেল। সমস্ত ভালোবাসা আজকে শেষ হয়ে গেল। আমার ভালোবাসার মানুষটা এত নীচ আমি ভাবতে পারছি না। রবি, আমি কাজী সাহেবকে ফোন দিয়েছি। সে আসলে ধর্মীয় রীতিতে বিয়েটা সম্পন্ন হবে। মিস্টার নেহাল, আপনি বিয়েটা আমাকে জোর করে না করলেও তো পারতেন। আপনার স্ত্রী বিষয়ক কথাগুলো যে আমি বলেছিলাম, সেগুলো সেই সময় তো ক্লিয়ার করে দিতে পারতেন। আপনি কি ভেবেছেন জোর করে বিয়ে করে আমার ভালোবাসা পাবেন? না, তা কখনো সম্ভব না। আপনার এই অফিসে আসার এক মুহূর্ত পর্যন্ত আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ঘৃণা করি। পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি। তুমি ঘৃণা করো আর ভালোবাসো, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আমি তোমার স্বামী, সেটা। তোমার উপর সব অধিকার এখন থেকে আমার। স্বামী। স্বামী শব্দটার মানে যদি আপনি জানতেন, তাহলে সেদিন আমাকে ফিরিয়ে দিতেন না। আর ফিরিয়ে যদি দিলেন, তাহলে আজকে এসবের মানে কি? তোমাকে একটা গল্প শোনাই মিস। ওপস, সরি মিসেস রাত্রি। তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন আমার আরো 3টা সম্পর্ক ছিল, যেটা আমার অজান্তেই তোমার বাবা জেনে যায় আর আমাকে তোমার জীবন থেকে সরে যেতে বলে। আমি যেতে চাইনি, তাই তিনি আমার পায়েও ধরেছিল, তবুও রাজি হইনি। কারণটা তুমি ভালোই জানো, তোমার টাকায় আমার পড়াশোনা। হা হা, কিন্তু তোমার বাবা যখন দেখলো আমি তোমার সাথে সম্পর্কটা চালিয়ে যাচ্ছি, আবারও আমার সাথে দেখা করে তোমার সাথে সম্পর্ক শেষ করতে বলে, কিন্তু আমি রাজি হইনি। কিছুটা ভেবে প্ল্যান চেঞ্জ করি। আমি তোমার বাবার কাছে টাকা চাই, যে আমাকে যদি আমার চাহিদা মোতাবেক টাকা দেয়, তাহলে তোমাকে ছেড়ে দূরে চলে যাব। তোমার বাবাও রাজি হয়ে যায়। যতই হোক, কোনো বাবা তো আর চায় না একটা খারাপ ছেলেকে তার মেয়ে ভালোবেসে যাক, তাই যত টাকা চাই সব দিয়ে দেয়। আমিও সেখান থেকে চলে আসি। মিস্টার নেহাল, আপনি বড়ই বোকা, আজকে বুঝলাম। এসব কথা আমাকে না জানালে হয়তো আপনার স্ত্রী হিসেবে কোনো না কোনো দিন আপনাকে মাফ করে আমার ভালোবাসতে শুরু করতাম। এখন কি হবে ভেবে দেখেছেন? সব ভেবেছি রাত্রি। তুমি শোনো, আমার গল্প কিছুটা বাকি আছে। তারপর তোমার সাথে ব্রেকআপ করা, অন্য কোথাও চলে যাওয়া, এভাবে 1 বছর কেটে যায়। একসময় আমি বুঝতে পারি তোমাকে ভালোবাসি। তখন তোমাকে, তোমার পরিবারকে বা তোমার বাবার অফিস কিছুই খুঁজে পাইনি। কিন্তু ভাগ্য দ্বারা কিনা সম্ভব, আমার অফিসে তুমি জবের ইন্টারভিউ দিলে। আমি জানতাম আমাকে দেখলে তুমি চাকরিটা করতে চাইবে না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে শুধু আমার আশেপাশে দেখতে চেয়েছিলাম। তাই সব কিডন্যাপের প্ল্যান করা, তারপর তোমার মনে সন্দেহ তৈরি করে দেওয়ার জন্য সেই রাতেই তোমাকে বাঁচাতে যাওয়া। আমি এটাও জানি রাত্রি কতটা ইন্টেলিজেন্ট, তাই এমন এমন কাজ করি যাতে করে আমাকে সন্দেহ করে। তুমি সেগুলোই করলে। আজকে অফিসে না আসতে অনুরোধ করাটা ছিল সেই প্ল্যানেরই অংশ। তুমি আমাদের ফাঁদে পা দিয়ে দিলে, আর এখন তুমি আমার স্ত্রী। হা হা হা, হাসুন, খুব ভালো করে হাসুন। নেহাল, মনে রাখবেন, এই স্ত্রী শুধু একটা শব্দ আপনার আর আমার মাঝে। এখানে না থাকবে কোনো অনুভূতি, আর নাহি ভালোবাসা। ভালোবাসবে রাত্রি, আজকে না হোক কালকে ভালোবাসবে। যদি তাও না হয়, যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন আমাকে ভালোবাসবে। কথাটা লিখে নিও। ভালো তুমি আবার বাসবে, আগে যতটা ভালোবাসতে তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসবে। আপনি স্বপ্নই দেখতে থাকুন মিস্টার নেহাল। আমি কখনো আপনাকে ভালোবাসবো না। আপনার জন্য থাকবে শুধু একরাশ ঘৃণা। সারা জীবন থাকবে, মরার আগ পর্যন্ত থাকবে। আমি যেমন 100% শিওর ছিলাম আজকে তুমি আমার অফিসে আসবে, তেমনি আমি এখন অতটাই শিওর আছি যে তুমি আবার ভালোবাসবে। কতটা সেদিন তুমি নিজেই বুঝে নিও, যেদিন আমি থাকবো না। এ কথার মাঝখানে কাজে চলে আসলো। ধর্মীয় রীতিমতো আমাদের বিয়ে সম্পন্ন হলো। ঘৃণা থাকা সত্ত্বেও বিয়েটা করতে হলো, শুধুমাত্র মাকে হারানোর ভয়ে। বিয়ে শেষ হলে চলো এবার মায়ের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আসি। আপনার মা আছে, তুমি আমার স্ত্রী। তোমার মা মানে আমার মা, যাকে মেরে ফেলতে চাইছিলেন একটু আগে, তাকে মা বলতে আপনার লজ্জা করে না? মেরে ফেলতে চাইছিলাম তো তোমার জেদ ভেঙে ফেলতে। যদি তাকে মারার ভয় না দেখাতাম,
তাহলে তুমি কখনোই এই বিয়েতে রাজি হতে না। নেহাল, তোমাকে আমি মনের কথা কিভাবে বোঝায় বলতে পারো? নিজে তো ঘৃণা তৈরি করে দিয়েছো তোমার প্রতি। সব করেছি, বিয়ের সব নিয়ম মেনেছি। একবার আমার মনকে জিজ্ঞাসা করেছো তার মত আছে কিনা? না, এই মনে শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। চলো রাত্রি, যাওয়া যাক বাসাতে। নেহাল আর আমি মায়ের সামনে দাঁড়িয়ে আছি, বিয়ের রেজিস্ট্রেশন পেপারে মায়ের হাতে। নেহালের তো বিয়ে হয়ে গেছে, এটা কিভাবে করলি তোরা? আন্টি, সরি মা, আমার কোনো জায়গায় বিয়ে হয়নি। রাত্রি নিজের মনে মনেই সব কাহিনী তৈরি করে আমাকে জিজ্ঞাসা করত, আর আমি মজা নেওয়ার জন্য হু হা করতাম। যাক, এখন আর আমার কষ্ট নেই। সারা জীবনই চাইতাম তোমাদের হাত একসাথে হোক, আজকে তা হলো। আর কোনো চিন্তা নেই আমার। জি মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন। সবসময় দোয়া করি তোমার জন্য। তোমার মতো সৎ ছেলের হাতে মেয়েকে দিয়ে যে আমি নিশ্চিন্ত। মা, তুমি যাকে সৎ বলছো সে একটা পাক্কা ভিলেন। আমাকে ছেড়ে দেওয়ার জন্য কত কিছুই না করেছে, আবার আমাকে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্য কত জঘন্য কাজটাই না করেছে। আমাকে কিডন্যাপ করেছে, তোমাকে পর্যন্ত মেরে ফেলতে চেয়েছে। নেহাল, মা, আপনি আপনার সমস্ত কিছু গুছিয়ে নেন। আজকে থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। না বাবা, জামাই বাড়িতে থাকতে আসি নাকি? জামাই বাড়ি না, আপনি ছেলের বাড়ি থাকবেন। তাড়াতাড়ি সব গুছিয়ে নেন। আর এই বাসাটায় আমি কেয়ারটেকার রেখে দেব, সমস্যা নাই। আর মাসে মাসে এ বাড়িতে সবাই একবার করে ঘুরে যাব। সমস্ত কিছু গুছিয়ে নেহালের বাড়ির দিকে রওনা দিলাম আমার ঘৃণার সংসারে। নেহালের বাড়িতে কলিং বেল বাজানোর সাথে সাথেই একজন মেয়ে দরজা খুলে দিল। আমার সমবয়সী কিংবা কম বয়সী হবে, কোলে ছোট্ট একটা মেয়ে। কেমন আছেন ভাবি? আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর হ্যাঁ, আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার থেকে অনেক ছোট হব। তুমি করে বললেই হবে। আরে আসুন আসুন, আমি তো কথা বলতে বলতে আপনাদের বাইরে দাঁড় করে রেখেছি। মায়ের সাথেও কুশল বিনিময় করলো। কথার ভাব দেখে মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। আমি হলাম সারা, রবির স্ত্রী। আর আপনার হাজবেন্ড মানে নেহাল ভাইয়ের বোন। যদিও রক্তের সম্পর্ক নেই, তবুও বোন। আর এই যে আমার কলিজাটা, আমার তিতলিমণি। মনে মনে বললাম, যাকে ভাই বানিয়েছো আর যার সাথে ঘর করছো, দুইটাই হলো কালসাপ। জানি না তোমার কপালে কি আছে। কি ভাবছেন ভাবি? না, কিছু না। গতদিন শুনেছিলাম তিতলি অসুস্থ, এখন কেমন আছে? এখন একদম ভালো আছে ভাবি। নেহাল ভাইয়া থাকতে তার ভাগ্নি অসুস্থ থাকতে পারি না। হুম, আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আছেন ভাবি। কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। বা কোনো সমস্যা নেই? সমস্যায় বা কেন হবে? ভালোবেসে বিয়ে যে করেছেন। হা হা হা। নেহাল দেখছি বোনের কাছে খুব ভালোই সেজেছে। ঘৃণাকে ভালোবাসা বলেছে। কি করে পারে এসব? সারাদিন এভাবেই পার হয়ে যায়। রাত 11টা, বাসর ঘরে বসে আছি। একটু পর নেহাল আসলো, সাথে রবি। নে, তোর স্বামীকে রেখে যাচ্ছি, দেখে রাখিস। এরা এমন ভাব করছে যেন আমি নিজ ইচ্ছায় বিয়ে করেছি। সবটা যে ওরা জোর করেছে সেটা কি মনে করতে চাচ্ছি না, নাকি বুঝতে পারছে না? রবি চলে গেল। সামনে বসে আছি নেহাল। মনের ভিতরে একটাই ভয়, যদি নেহাল আমার ওপর স্বামিত্ব ফলায়, কি করব আমি? নিজেকে কি ওর কাছে বিলিয়ে দেব, নাকি বাধা দেব? হুম, নেহাল নিজের উপস্থিতি জানান দিচ্ছে, কিন্তু আমি কোনো কথা বলছি না। অনেকক্ষণ পর রাত্রি জানি তোমাকে জোর করে বিয়ে করেছি। আবার অতীতে তোমাকে নিজের দোষে দূরে সরিয়েছিলাম। আমি ভুল করেছি, আমাকে কি মাফ করা যায় না? আপনি শুধু ভুল করেনি, আপনি পাপও করেছেন। আর পাপ ক্ষমা করার মালিক আমি না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি কোনোদিন আপনাকে ক্ষমা করলে আমার মৃত বাবার সাথে অন্যায় করা হবে, যাকে টাকার বিনিময়ে একটা কাপুরুষের কাছ থেকে নিজের মেয়েকে কিনতে হয়েছিল। বলুন তো, কিভাবে ক্ষমা করব আপনাকে? মনকে বলে দেখো, ঠিক পারবা? মনে মনে বললাম, মনকে কি বোঝাবো নেহাল? তুমি যা করেছো মাফ করা যায় না। আর কত ভালোবাসার দোহাই দিবে তুমি? নিজেকে ছোট করতে করতে যে তুমি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছ আমার মন থেকে, সেটা কি ভেবে দেখেছো? আর হ্যাঁ রাত্রি, আমি তোমার কাছে আজকে স্বামীর অধিকার চাচ্ছি, তুমি কি দিবে? আজকে বিয়ে করলেন আর আজকে আমার দেহ চাচ্ছেন? এমন হলে তো পতিতালয়ে যেতে পারতেন। কোথায় আপনার ভালোবাসা? এইটা ভালোবাসা? তুমি আল্লাহর কালাম সাক্ষী করা স্ত্রী।
আমার কি কোনো অধিকার নেই আমার স্বামীর অধিকার চাওয়া? শুধুমাত্র আল্লাহর কালাম সাক্ষী করার জন্য আমি আপনাকে আমার দেহের উপর কর্তৃত্ব ফলানোর অধিকার দিলাম। এটা কেমন কথা? স্বামীর হক আছে স্ত্রীর প্রতি, কিন্তু তার মানে এই না যে তোমার দেহকেই ভালোবাসবো। আমি যেহেতু আপনার স্ত্রী, আমার প্রতি আপনার অধিকার আছে। নেহাল আমাকে জড়িয়ে নিল নিজের সাথে, আমিও নেহালের সাথে নিজেকে জড়ালাম। এ কেমন ভালোবাসা? যাকে ভালোবাসলাম সে ছেড়ে চলে গেল, আবার যখন ফিরে এলো তার প্রতি ঘৃণা ভরে উঠল মনে। কিন্তু সে স্বামী আমার, আমার উপর তার অধিকার আছে। আমি যদি তাকে বাধা দিই তাহলে আল্লাহকে অমান্য করা হবে। যদিও সে কোনো কিছুই ঠিক করেনি আমার সাথে, কিন্তু একটা সম্পর্ক সত্য। সে আমার স্বামী আর আমি তার স্ত্রী, পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। তবুও তাকে আমি ঘৃণা করি, স্বামী হিসেবে না, মানুষ হিসেবে। সকালে নিজেকে নেহালের বুকের উপর আবিষ্কার করলাম। মানুষটা এখনো ঘুমিয়ে আছে, কি নিষ্পাপ দেখাচ্ছে মুখটা। একবার শুয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে ওর কাছে বিলিয়ে দিয়েও আজ যেন আমি দোটানায় পড়ে আছি, ভালোবাসার ঘৃণার। মন বলছে আবার ভালোবাসতে, কিন্তু মস্তিষ্ক বলছে ঘৃণা করতে। সত্যি আমি দোটানায় পড়ে আছি, ঠিক যেন একটা গোলক ধাঁধা যার কোনো শেষ বা শুরু নেই। আছে শুধু দোদুল্যমান একটা মন, যে আমার ইচ্ছা বা নিজের ইচ্ছেই থামতে পারছে না। নেহালের চোখ মিলে তাকানোর আগেই আমি নিজেকে সরিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। শাওয়ার নিয়ে বের হয়ে দেখলাম নেহাল এখনো শুয়ে আছে। আমি বারান্দায় গেলাম, ইজি চেয়ারে বসে আছি। আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি। দৈমনা হয়ে কিভাবে থাকবো? নিজেকে মাঝে মাঝে অসহায় মনে হচ্ছে। আমাকে কিছু একটা স্থির করতেই হবে, ভালোবাসা বা ঘৃণা। যদিও ভালোবাসার কারণ খুবই কম, সেই তুলনায় ঘৃণা করাটা বেশি যুক্তিযুক্ত। তবু তাকে একবার সুযোগ দিতে মন বলছে। 3 মাস পর আজও সেই দোটানায় আছি, কিন্তু এভাবে আর চলা সম্ভব না। এবার মন বা মস্তিষ্ক কোনো একটাকে জয়ী হতেই হবে, না হলে আমি পাগল হয়ে যাব হয়তো। সকাল থেকে দুপুর পর্যন্ত শুয়ে আছি, পেটটাও খানিকটা বড় হয়েছে। পেটের বাবুটা কেমন আছে? নেহাল আর আমার বাসরাতের কাছাকাছি আসার আল্লাহর দেওয়া উপহার হয়তো। তারপর থেকে তার সাথে না বলেছি নিজ ইচ্ছায় কথা, না তাকে বলার সুযোগ দিয়েছি। কিন্তু আমি এই ঝামেলা শেষ করতে চাই। মা অনেকবার খাওয়ার জন্য ডেকে গিয়েছে, কিন্তু আমার দেহ চলছে না আজকে। মা এসে আমাকে খাইয়ে দিল। এভাবে তোকে শুয়ে থাকতে দেখে আমার আর ভালো লাগছে না মা। চল তোকে নিয়ে ডাক্তারের কাছে যাই। কিন্তু মা, তুমি নিজের সুস্থ নেও। নেহাল আসলে না হয় ওকে বলবো। তুই বলবি নেহালকে? এটা আমি বিশ্বাস করব? নিজে মরে পড়ে থাকবি, তবুও বলতে চাইবি না যে তোর সমস্যা হচ্ছে। কিন্তু মা, কোনো কিন্তু না, চল আমার সাথে। মায়ের সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে ওয়েটিং রুমে বসে আছি। হঠাৎ নেহালকে দেখলাম একটা মেয়েকে কোলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে আসে। এই দৃশ্যটা কোনো স্ত্রীর জন্যই সহ্যের বাইরে। তবু ধৈর্য ধরলাম, এই ভেবে যে হয়তো অপরিচিত কাউকে সাহায্য করছে। ট্রলিতে মেয়েটিকে শুয়ে দিল, আর সাথে সাথে দৌড়াতে লাগলো ট্রলির সাথে। এত কিছু ঘটছে কিন্তু নেহাল আমাদের দিকে খেয়াল করেনি। ডাক্তার ওকে জিজ্ঞাসা করলো যে মেয়েটা ওর কি হয়, বউ বা বোন। কিছু একটা বললো মনে হলো, কিন্তু মস্তিষ্ক বউ হিসেবে এই কথাটা ধরে নিল। এটা কিভাবে সম্ভব? নেহালের আরেকটা বউ আছে। একটা মানুষ এতটা প্রতারক কিভাবে হতে পারে? ওর আরেকটা বউ আছে, এটা জেনে যে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। মাথাটা ভন ভন করছে। তারপর কি হলো কিছু মনে নেই। যখন চোখ মেললাম নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করি। পাশে মা আর নেহালকে দেখলাম। আমার মন আর মস্তিষ্কের 3 মাসের যুদ্ধে অবশেষে মস্তিষ্কই জিতে গেল। তার মানে ঘৃণা জিতে গেল ভালোবাসার কাছে। এই ঘৃণা আর কোনোদিন হয়তো ভালোবাসায় বদলাবে না। এই মুহূর্তে কোনো সিনক্রেট করতে চায় না, তাই চুপচাপ থেকে গেলাম। ডাক্তার চেক আপ করে সবাইকে দুশ্চিন্তা করতে নিষেধ করলো, কারণ এই অবস্থা একটু অস্বস্তি, একটু অসুখ হবে। বাসায় এসে স্যারের সাথে দেখা করে পেতলেকে একটু আদর করে ঘরে চলে আসলাম। আজকে থেকে আর নেহালের সাথে এক বিছানায় একই ঘরে শুয়ে থাকা অসম্ভব, তাই নিজের জিনিসপত্র গোছগাছ করে পাশের ঘরে চলে যাব। সম্ভব হলেই বাসা ছেড়ে চলে যেতাম, কিন্তু মায়ের জন্য পারি না। যদি নেহাল মায়ের কোনো ক্ষতি করে? কি করছো রাত্রি? সবকিছু পাশের ঘরে নিয়ে যাচ্ছ নাকি? আমরা কি আজকে থেকে পাশের ঘরে শোবো? আপনি না মিস্টার নেহাল, আমি একাই থাকবো। কিন্তু আমার অপরাধটা কি জানতে পারি? এক বউ বাসায় রেখে আরেক বউ বাইরে রাখা হয়? তাহলে কেন আপনার সাথে থাকবো? আপনি তো কুকুরি থেকেও জঘন্য মানুষ।
আমি করলামটা কি? হাসপাতালে আপনার আরেক বউকে না দেখলাম, বুঝতামই না যে আপনার চরিত্র আসলে খারাপ। তুমি ভুল বুঝছো রাত্রি, মেয়েটা আমার বউ হবে কেন? ও তো আমার বোন ছাড়া। যেমন আমার বোন সেও তেমন। নিজের রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছিল একদিন, সেই থেকেই বোন। নেহালের এসব কথা যেন আমার বিশ্বাসই হলো না। মনে হলো যেন আবারও কোনো মিথ্যা বলছে। তাই ওর কোনো কথায় কান্না দিয়ে নিজের কাজে মন দিলাম। দেখলো কাজ হচ্ছে না, তাই আমার হাত ধরলো। আমি এক ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিলাম। আপনি আমার গায়ে হাত দিলে মনে হয় যেন আগুন লাগিয়ে দিই, না হয় সেই অংশটা কেটে ফেলি। রাত্রি, এত বড় কথা বলো না প্লিজ। আমি কখন আর তোমাকে জোর করবো না। প্লিজ, তুমি আমার বাড়ি ছেড়ে কোথাও যেও না। আমি মারা গেলে চলে যেও, কেউ আটকাবে না। সেই দিন নেহালের কথাটা বিশ্বাস না করাটাই ছিল আমার জীবনের চরম ভুল। 4 বছর পর আজও আলাদা ঘরেই আমাদের রাত কাটে। মেয়েটা বারবার বাবার কাছে যেতে চায়, কিন্তু আমি যেতে দিই না। তবুও বাবা থেকে মেয়ে আলাদা রাখতে পারা কি আমার সাধ্য? চুপি চুপি বাবা মেয়ের খুনসুটি চলেই থাকে, তবে আমার চোখ ফাঁকি দিতে পারে না। মেয়েকে নিজের কাছে নিয়ে চলে আসি, আর নিহাল করুণ চোখে তাকিয়ে থাকে, যার অর্থ আমার মেয়েকে কিছুটা ভালোবাসতে দাও। ও তো আমার অংশ, আমার থেকে আলাদা রেখো না। আমার মেয়ে খুশি আছে না আমি, আর না তুমি। তবে কেন এই রাগ, কেন এই অভিমান? নেহালের এই করুণ চোখের ভাষা আর দেখতে মন বলে না। একদিন বিকেলে মেয়েকে নিয়ে শুয়ে আছি। নেহাল ঘরে প্রবেশ করে খাটের পাশে হাঁটু গেড়ে বসে আমাকে ধীর গলায় ডাকলো। রাত্রে, এই রাত্রে শুনছি জরুরি মিটিং এর জন্য চট্টগ্রাম যেতে হচ্ছে। সে তো প্রতি মাসে যেয়ে থাকেন, তাহলে এখন বলার মানে নেই কোনো। তোমার কাছে না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। জি বলুন। প্রতিবার যাই কিছু মনে হয় না, কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে এটাই তোমার আমার শেষ দেখা। নেহালের কথা শুনে হৃদয়টা ধক করে উঠল। ঘৃণার আড়ালের ভালোবাসাটা দেখাতে চায় না, তবে সে আমার জীবন থেকে হারিয়ে যাক এটা কখনোই চায়নি। দূরে থাকে, তবুও সে থাকুক আমার জীবনে, কোনো মায়ায়, কোনো পবিত্র বন্ধনে। প্রতিবার যাই কিছু মনে হয় না, কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে এটাই তোমার আমার শেষ দেখা। নেহালের কথা শুনে হৃদয়টা ধক করে উঠল। ঘৃণার আড়ালের ভালোবাসাটা দেখাতে চায় না, তবে সে আমার জীবন থেকে হারিয়ে যাক এটা কখনোই চায়নি। দূরে থাকি, তবুও সে থাকুক আমার জীবনে, কোনো মায়ায়, কোনো পবিত্র বন্ধনে। আমাকে চুপ থাকতে রেখে নেহাল বলল, কিছু বলছো না যে? কি উত্তর দেব আমার জানা নেই, কিন্তু আপনার সাথে এটাই শেষ দেখা, এটা আপনি কি ভেবে বলছেন? যদি আমি মারা যাই? কথাটা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। যারে ঘৃণা করি সে আমার স্বামী। আমি তো ঘৃণা করি, তাহলে কেন এই ধরনের কথায় আমার বুক ফেটে কান্না আসছে? আমাকে ঘৃণা করো, তাহলে আমার মরার কথা শুনে কেন কান্না করবা? কে বলেছে আপনার মরার কথা শুনে কান্না করছি? বুঝেছি, ভাঙবা, তবু মচকাবে না। ঠিক আছে থাকো, আমি গেলাম। মেয়েটার কপালে চুমু খেয়ে বের হয়ে গেল। আমি মনে প্রাণে চাই নেহালের কিছু না হোক। এ কেমন ঘৃণা আমি নিজেও জানি না। 1 ঘন্টা পর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মেয়েটা পাশেই ঘুমাচ্ছে। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে মারার হুমকি দিয়ে নিহাল তোকে বিয়ে করেছে। বল মা। না মা, এটা তুমি কি বলছো? এমন জঘন্য কাজও কোনোদিন করতে পারে না, কিন্তু সেই কাজটাই যে নিহাল করেছে। মায়ের কথা শুনে সারা শরীর দরদর করে ঘামতে লাগলো। নিহাল খারাপ এতদিন শুধু আমি জানতাম, এখন তো মাও জেনে গেল। অবশ্য আলাদা ঘরে থাকা আর আলাদা কজ দিয়েছিলাম, কিন্তু এখন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আল্লাহ একই বিপদে ফেললে তুমি। না মানে মা, সবকিছুর পেছনে কারণ থাকে মা। নেহাল এমন কি চরিত্র যা চাদরে ঢেকে রাখা, কিন্তু তুই তো চাদর খুলে দেখিসনি। তাহলে জানবি কি সত্যটা আর কি মিথ্যাটা। তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না মা। এই ডায়েরিটা পড়। ডায়েরির উপরে খুব সুন্দর করে লেখা রয়েছে, এক জীবনে শুধু তুমি। আমাদের প্রেম চলাকালীন সময়ে নেহাল বারবার বলতো এই কথাটা, আর এটা বলতো, তোমার আমার প্রেম কথা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি। ডায়েরির একটা নামও দিয়েছি, এক জীবনে শুধু তুমি। এটা তো নেহালের ডায়েরি মা। অবাক চোখে মাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ নেহালের ডায়েরি, স্টোর রুমে পেলাম, পড়ে দেখ। আচ্ছা, তুমি একটু তোমার নাতিকে দেখো। আমি ওই রুমে গেলাম। প্রথম পৃষ্ঠা, আমার জীবনের আলো আমার ভালোবাসা রাত্রিকে পেয়েছি।
ও আমাকে ভালোবাসে, এটা প্রথম শুনলাম। এত সুখে যে মরে যেতে ইচ্ছে করছে। আমাকে ডিরেক্ট প্রপোজ করতে বলেছে বান্ধবী দিয়ে। দ্বিতীয় পৃষ্ঠা। আজকে থেকে রাত্রি আমার। আমাদের জীবনে ভালোবাসাময় সাজাতে চাই। আমার এক জীবনে শুধু তোমাকেই চাই রাত্রি। তোমার সাথে পথ চলা শুরু হলো, সারা জীবন চলতে চাই, একসাথেই মরতে চাই। তারপর অনেক পেজে আমাদের ভালোবাসার কথা লেখা আছে। হঠাৎ একটা পেজ পড়ে আকাশ থেকে পড়লাম, রাত্রির বাবা টাকা দিয়ে আমাকে রাত্রির কাছ থেকে সরাতে চায়। কিন্তু আমি বলে দিয়েছি, এক জীবনে শুধু রাত্রিকেই ভালোবেসেছি। যদি আমি বেঁচে থাকি তাহলে রাত্রিকেই ভালোবাসবো। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে বলে, তোমার ভালোবাসার এতটাই জোর? ঠিক আছে, আমি তাহলে রাত্রিকেই মেরে ফেলবো, দেখবো কেমনে থাকো এক জীবনে একসাথে তোমরা। বাবার মুখে মেয়েকে মেরে ফেলার কথা শুনে বিশ্বাস হচ্ছিল না। কিন্তু আমাকে আবারও অবাক করে দিয়ে উনি বললেন, নিজের বাবার ভাইকে মেরে বিজনেসটা নিজের করেছি, তাহলে মেয়েকে কেন মারতে পারবো না? এবার সত্যি আমি ভয় পেয়ে যাই, যে নিজের বাবা ভাইকে মারতে পারে, সে মেয়েকে কেন মারতে পারবে না? অবশ্যই পারবে। তাই আমি বললাম, আপনার মেয়েকে ভালোবাসি, তার মানে তার ভালো চাই। আপনি দয়া করে কিছু করবেন না, ওকে আমি অনেক দূরে চলে যাব। পরের পৃষ্ঠা। আজকে রাত্রির সাথে সম্পর্ক শেষ করলাম। রাত্রি একটা কথাই বলেছিল, আচ্ছা, কিন্তু একবার ইচ্ছে করছিল, যেও না রাত্রি, তুমি ছাড়া আমি অপূর্ণ। এক জীবনে তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার বাবাই এতিমের সাথে কোনোদিন বিয়ে দেবে না, তাই এই সম্পর্কের রীতি টানতে হলো। কিন্তু নিয়তি আমাকে বেঁধে রেখেছে। আমার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আমার বাবার কথা কোনোদিন নিহাল বলেওনি। কেমন মানুষ তুমি? তার মানে কি কিডন্যাপ, মাকে মেরে ফেলতে চাও কোনো নাটক? আগ্রহ নিয়ে আরো পড়তে লাগলাম। আমাকে সব জানতে হবে। হ্যাঁ, সব নেহালের নাটক ছিল। নিজেকে খারাপ বানিয়ে আমার বাবাকে আমার চোখে খারাপ করেনি। জবাই করা মুরগির মতো ছটফট করছি। আমার কান্না শুনে সারা, রবি আর মা চলে আসে। আমার ছটফটানি কেউ থামাতে পারছে না। কি করে থামাবে? নিজের অপরাধ বোধ এত বেশি হয়ে গেছে যে আমাকে আমি কন্ট্রোল করতে পারছি না। আমার বাবাকে ভালো বানানোর জন্য এত নাটক করেছি নিহাল, কিন্তু তুমি যে এতদিন এত অবহেলা পেলে, আমি এখন কি করব? নিজের চুল নিজে ছিঁড়ে ফেলেছি। কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছি। যখন জ্ঞান ফিরে, নিজেকে বিছানায় আবিষ্কার করি, আবার চিল্লিয়ে কেঁদে উঠি। এই মুহূর্তে আমার মাথায় একটা কথাই আছে, এটাই হয়তো আমার শেষ দেখা। না, এটা শেষ দেখা হতে পারে না নিহাল। তোমার পা ধরে ক্ষমা চাওয়ার সুযোগটা না দিয়ে কোথাও যেতে পারো না তুমি। তুই শান্ত হ রাত্রি। রবি, কিভাবে শান্ত হব বলতে পারিস? যাকে এক আকাশ ভালোবাসা উচিত ছিল, তাকে ঘৃণা করে গেছি। কিভাবে শান্ত হব? তুমি শান্ত হও, আমি দেখছি। কেন তোরা বলিসনি এসব? আমার বাবাকে ভালো বানিয়ে রাখার জন্য হাসপাতালের সেই মেয়েটাকে কেন বাড়ি আনিনি, যাতে আমি ওকে আরো ঘৃণা করি, বাবাকে নিয়ে না ভাবি? কিন্তু দেখো না, আজকে সত্য গোপন নয়। ওকে ডাক না হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুই ঠান্ডা হ, আমি কল দিচ্ছি। তারপর রবি নিহালকে কল দিল, কিন্তু ও রিসিভ করলো না। আমার কল দিল কাকে জানি না। হোয়াট কি বলছেন এসব? এটা কখনো হতে পারে না। রবি কল করে কথাগুলো বলল। কি হয়েছে রবি? আমি জিজ্ঞাসা করলাম কান্না করতে করতে। নেহালের ফ্লাইটের প্লেনটা ক্র্যাশ করেছে, একজনও বেঁচে নেই। আমি পাগলের মতো কান্না করতে লাগি, ছটফটে উঠি আবার। আমাকে কেন মাফ চাওয়ার সুযোগ দেওয়া হলো না আল্লাহ? নেহাল, তুমি আমাকে একবার মাফ চাওয়ার সুযোগ না দিয়ে কোথাও যেতে পারো না। আয়া। কেউ কলিং বেল বাজালো। রবি গিয়ে দরজা খুলে দিল। সামনে থাকা মানুষটাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরলাম। আমাকে মাফ করে দাও নেহাল। যে তোমাকে মাথায় তুলে রাখার দরকার ছিল, সেই তোমাকে প্রতিনিয়ত অপমান করে গেছি। তুমি কেন আমার বাবাকে ভালো বানানোর জন্য নিজে ভিলেন শাস্তি গেছো? কেন কেন কেন? আয়া। নেহাল আমাকে দাঁড় করিয়ে বুকে জড়িয়ে নিল। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম নেহালকে। আমার সারা শরীর এখনো থরথর করে কাঁপছে। তোর প্লেন তো ক্র্যাশ করেছে, তাহলে কিভাবে কি? উদ্বিগ্ন কণ্ঠে রবি জিজ্ঞাসা করলো। মিটিংটা বাতিল হয়েছে, তাই আর যাওয়া হয়নি। ফিরে এলাম সেজন্য। রাতে নেহালের বুকে মাথা দিয়ে শুয়ে আছি। মেয়েটা আজ মায়ের কাছে আছে। তোমার কাছে মেয়েকে যেতে দেনি। কত অপমান করছি, মাফ করবে আমাকে? দোষ আমার রাত্রি। আমি তোমাকে অন্ধকারে রেখেছি। যে কেউ এই পরিস্থিতিতে এমনই করত। তবে সবশেষে তুমি আমার এটাই সুখ, এটাই ভালোবাসা।
এখন বলো তো, আমার হৃস্পন্দন কি বলছে? এক জীবনে শুধুই তুমি, ভালোবাসি। সমাপ্ত। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।